নমস্কার বন্ধুরা, আমি আমার স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ইভি এবং লিথিয়াম ব্যাটারি। এই সেক্টরটা নিয়ে আমরা পুরোপুরি একদম উপর থেকে নিচে অবধি এই সেক্টরের অ্যানালিসিস করব আর বুঝবো যে এই সেক্টরটা আগামী দিনে আমাদের ভালো হবে কিনা। কারণ দেখুন, এই সেক্টরটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর। কেন? কারণ আমাদের তেলের দাম বাড়ছে। আজ ৩ টাকা বেড়েছে, আমার মনে হচ্ছে এটা আগামী দিনে কিন্তু আরো ক্রমশ বাড়তে থাকবে, কমবে তো না। কারণ যেই ধরনের ইস্যু হচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে তেলের দাম কমবে তো নয়। তেলের দাম এখান থেকে বাড়বে। আর তেলের দাম বাড়লে কিন্তু আমাদের সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে গিয়ে। বিশেষ করে গাড়ি ঘোড়া দাম মানে যে যানবাহনের দাম বেড়ে যাবে। তারপর ধরে নিন আমাদের যে খাদ্য যে ম্যাটেরিয়াল গুলো ওগুলোর কিন্তু কারণ ওগুলো ট্রান্সপোর্ট হয়ে আসে আর ট্রান্সপোর্টে তেল লাগে, তো ওগুলো সমস্ত কিছু দাম বাড়বে। তো এই সময় আমাদের সরকার বলেছে তেল যাতে আমরা ওয়ার্ক ফ্রম হোম করি, তেল বেশি ইউজ না করি, যদি লাগে আমরা যদি পুলকারে যাই অথবা বিভিন্নভাবে আমরা তেল বাঁচাই। তো এই সময় একটা কথা উঠে আসছে যে তেল যদি আমরা ইউজ না করতে পারি তাহলে কি আমরা মানে ইভি ইলেকট্রনিক ভেহিকেল কিনতে পারি? যেই সব জিনিসগুলো আমরা মানে যেই গাড়িগুলো বা স্কুটারগুলো আমাদের লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে সেগুলো কি আমরা মানে এখন নিতে পারি? তো নিতে পারি কিনা সেটা নিয়েই এই পুরো আলোচনাটা। একটা জিনিস মনে রাখবেন, দেখতে সবকিছুই মানে মনে হয় যেন ইভি একটা বিশাল বেড়ে যেতে পারে। কিন্তু ইভি বাড়লে তো হবে না, তার পেছনে কিছু জিনিসপত্র আছে, মানে র মেটেরিয়াল আছে। ওটার ওটার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা বোঝাটাই কিন্তু আসল। ওটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা কিন্তু ডিসিশনটা ঠিক নিতে পারবো আমাদের এখন ইভি তে ইনভেস্ট করা উচিত কি করা উচিত না। তো এই নিয়েই পুরো আলোচনাটা। আজকের আলোচনা শুরু করছি, কিন্তু তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই। এখানে যা আলোচনা করছি সেগুলো আমি আমার নিজস্ব অ্যানালিসিস এবং নিজের জন্যই বের করেছি, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি। এবং আমার নিজস্ব পোর্টফোলিওতে ইভি স্টকস থাকতে পারে। এই জন্য আমি বলবো আপনারা কেউ ইনফ্লুয়েন্স হবেন না। এটাকে একটা এডুকেশনাল পারপাস হিসেবেই দেখবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসের জন্য এই জিনিসগুলোকে এগুলোকে ডিসকাস করছি পুরোটা। তো আজকের ভিডিও এখানে শুরু করছি। সবচেয়ে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ইভি যে যে ইলেকট্রনিক ভেহিকেল এগুলো তৈরি করার জন্য র মেটেরিয়াল যেটা আছে সেটা কি কি এবং তাদের সাপ্লাই চেইন কি ঠিক আছে কিনা। কেন বলছি এই কথা? কারণ আমাদের দেশে আমরা যখন ইলেকট্রনিক ভেহিকেল যে কোনো কোম্পানি বানাতে পারে, টাটা বানাক আর যেই বানাক, আমি জাস্ট একটা নাম নিচ্ছি উদাহরণের জন্য, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। যে কোনো কোম্পানি যারা ইভি তে ব্যবসা করে তারা সবচেয়ে প্রথমে আগে দেখে র মেটেরিয়ালটা ঠিক আছে কিনা। আপনি ইভি তে ইনভেস্ট করে দিলেন, কিন্তু তার যদি র মেটেরিয়াল সাপ্লাইতে যদি কোনো ডিসরাপশন হয়, কোনো যদি র মেটেরিয়াল যদি কোনোভাবে যদি আটকে যায় বা দাম বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার স্টক প্রাইসে ওটা কিন্তু রিফ্লেক্ট হয়ে যাবে, মানে সেটা আপনার স্টক প্রাইস কিন্তু ভীষণভাবে এফেক্টেড হতে পারে। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা করছি। এবং এবার ইভি ভেহিকেল যেগুলো, সেটা ট্রাক হতে পারে, ইলেকট্রনিক বাস হতে পারে, সেটা আপনার ট্র্যাক্টর হতে পারে, স্কুটার হতে পারে, ইলেকট্রনিক ভেহিকেল হতে পারে, আপনার ৪ চাকা হতে পারে, যে কোনো সেগমেন্টেরই আপনি কথা বলুন না কেন, মূলত লাগে ৪টে জিনিস। প্রথম কথা হচ্ছে গাড়িতে যেটা মানে গাড়িতে যেটা ৪টে জিনিস মূলত লাগে, সেটা হচ্ছে বডি, চেসিস, ব্যাটারি আর মোটর। এর মধ্যে বডি আর চেসিস যেটা আসছে, বডি মানে হচ্ছে ওপরের যে মানে মানে আমাদের যেমন শরীরে স্কিন হয়, ওটা হচ্ছে গাড়ির ওপরের বডি, ওটাকে বডি বলা হচ্ছে। চেসিস মানে হচ্ছে গাড়ির স্ট্রাকচারটা, যেমন আমাদের শরীরে মানে হাড্ডি থাকে যেটা আমাদের স্ট্রাকচার তৈরি করে, তেমনি গাড়ির চেসিস হচ্ছে গাড়ির স্ট্রাকচারটাকে তৈরি করে। ব্যাটারি যেটা হচ্ছে গাড়ির লাইফলাইন, অ্যাকচুয়াল মানে ওটা দিয়েই গাড়ি চলে, এবং মোটর হচ্ছে গাড়ির যে চাকাগুলো ঘোরে ওগুলোকে ওগুলোর জন্য মোটর লাগে। তো আমরা দেখিনি এই যে ৪টে গাড়ির পার্টস, এগুলোর র মেটেরিয়াল কি কি এবং সেগুলো কি আমাদের সাপ্লাই চেনের মধ্যে ঠিকঠাক আছে কিনা, মানে এগুলো কি সাপ্লাই হচ্ছে কিনা। প্রথমে বডি আর চেসিসে চলে আসি। বডি আর চেসিস আমাদের স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, রাবার আর প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এর মধ্যে স্টিল, অ্যালুমিনিয়াম আমাদের দেশে অ্যাবান্ডেন্ট, কোনো প্রবলেম নেই। আমাদের দেশে সবসময় স্টিল আর অ্যালুমিনিয়াম মানে আমাদের খনিজ আছে এবং সেখান থেকে উৎপাদনও হয়। কপার আমাদের দেশে ভরপার আর ভরমুর আছে। আমাদের দেশে রাবারও অনেকটাই আছে। প্লাস্টিকের একটু প্রবলেম থাকতে পারে, কিন্তু প্লাস্টিক যে মানে প্লাস্টিক কেন প্লাস্টিক, কারণ ক্রুড অয়েল থেকে প্লাস্টিক তৈরি হয়। তো আমাদের দেশে প্লাস্টিকটা হয়তো ডিরেক্টলি ক্রুড অয়েল হয়তো আমাদের ইম্পোর্ট হয়, কিন্তু এমন নয় যে আমাদের দেশে ক্রুড অয়েল আমরা নিজেরা জেনারেট করি না। বিভিন্ন কোম্পানি আছে, ডোমেস্টিক কোম্পানি যেমন ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল, আইওসিএল, রিলায়েন্স, এরা কিন্তু
ক্রুড অয়েল কিন্তু তৈরি করে। তো একদম আমাদের দেশে প্লাস্টিকের অভাব হয়ে যাবে তা কিন্তু নয়, মানে গাড়িতে লাগার প্লাস্টিক আর কি। তো আমার মনে হয় এই জিনিসগুলো বডি আর চেসিস আমাদের মানে একটা ভেহিকেল বানানোর জন্য যে 4টে পার্টস লাগে তার মধ্যে বডি আর চেসিস সেটা কিন্তু আমাদের ওটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার আমরা চলে আসি ব্যাটারি এবং মোটর। খেলাটা এখানে। ব্যাটারির জন্যে আমাদের লাগে লিথিয়াম, আমাদের লাগে কোবাল্ট, আমাদের লাগে নিকেল, আমাদের লাগে গ্রাফাইট। ঠিক আছে? আর মোটরের জন্য আমাদের যে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে রেয়ার আর্থ মেটাল। সেটা হচ্ছে একটা হচ্ছে নিওডাইমিয়াম আর একটা হচ্ছে ডিসপ্রোসিয়াম। দেখুন ওয়ার্ডগুলো হয়তো একটু আমার কাছেও নতুন, কিন্তু এগুলো বেসিক্যালি ম্যাগনেটসের ইয়েতে পড়ে, সেগমেন্টে পড়ে। এগুলো আহ, বিশেষ করে ইলেকট্রিক মোটরের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এগুলো কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায়। আমরা বাইরে থেকেও ইম্পোর্ট করি, কিন্তু এটা ইন্ডিয়াতে পাওয়া যায়। ঠিক আছে? গ্রাফাইট, গ্রাফাইট কিন্তু আমরা ইন্ডিয়াতে পাওয়া যায়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মোটর এবং গ্রাফাইটের জন্য যে র মেটেরিয়াল গুলো লাগে ওগুলো ইন্ডিয়াতে পাওয়া গেলে আমাদের প্রসেসিং ইউনিট কিন্তু ইন্ডিয়াতে ওই উচ্চমানের নেই যেটা আমাদের ইভি সেক্টরে ইউজ হয়। আমরা সেটা করে নিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে প্রসেসিং ইউনিট খুবই কম এবং অত হাইলি প্রসেসিং যে মেশিনারি গুলো আমাদের দেশে নেই, কিন্তু আমরা সেটা নিয়ে আসতে পারি। এই দুটো জোগাড় করার জন্য খুব বেশি প্রবলেম কিন্তু নয়। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়? লিথিয়াম, কোবাল্ট আর নিকেলে। কারণ এই তিনটেই জিনিস আমরা 100% ইম্পোর্ট করি, আমাদের দেশে এগুলো নেই। তো প্রবলেম হচ্ছে এখানে। এবার আমরা আলাদা আলাদা করে লিথিয়াম, কোবাল্ট আর নিকেলে চলে আসি। লিথিয়াম, আমরা আমাদের দেশে লিথিয়ামের রিজার্ভ আছে, কিন্তু ওই রিজার্ভে এখনো কাজ শুরু হয়নি, যেটা জম্মু কাশ্মীরে পাওয়া গেছিল আপনারা অনেকেই জানেন। এবং ওটা 7 থেকে 10 বছর লাগবে ওটা কমপ্লিট একটা ইউনিট তৈরি হতে। তো প্রবলেমটা কিন্তু এই মুহূর্তে 7 থেকে 10 বছর পরের নয়, এই জন্য লিথিয়ামে কিন্তু প্রবলেম আছে। আমরা আর চায়না কিন্তু পৃথিবীর 90% লিথিয়াম নিজের কবজায় করে রেখেছে। তাহলে লিথিয়ামে কিন্তু প্রবলেম আছে। লিথিয়াম ইম্পোর্ট করাটা মুশকিল আমাদের জন্য, মানে এখানে কিন্তু প্রবলেম আসতে পারে। কোবাল্ট, কোবাল্ট আমরা ফিনল্যান্ড থেকে 60% নিই, চায়না থেকে 23% নিই, বাকি যে পার্সেন্ট গুলো বাকি যে রিমেনিং যে পোর্শন গুলো সেগুলো আমরা ইউএস, বেলজিয়াম আর জাপান থেকে নিই। আর নিকেল আমরা কোত্থেকে নিই? ইন্দোনেশিয়া থেকে 50% নিই, রাশিয়া থেকে নিই এবং বিভিন্ন অন্য দেশ থেকে নিই। তাহলে যেটা মোটামোটা দেখা যাচ্ছে এই তিনটে র মেটেরিয়াল যেটা আমাদের ব্যাটারির ক্ষেত্রে লাগে এবং ব্যাটারি লাগে আমাদের ইভি কারে। তো তিনটের কিন্তু সবচেয়ে যেটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা কোবাল্ট আর নিকেলে নয়। কোবাল্ট আর নিকেল তাও আমরা অন্য দেশ থেকে, ফ্রেন্ডলি কান্ট্রি থেকে আনিয়ে নিতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে লিথিয়ামে। চায়না 90% লিথিয়াম রিজার্ভ রাখে এবং চায়না কিন্তু যে কোনো টাইমে লিথিয়াম কে আমাদের কে নাও দিতে পারে। এবার আমরা নেক্সট সেগমেন্টে চলে আসি। লিথিয়াম যদি আমাদের লিথিয়াম মানে আমাদের তাহলে মেইন প্রবলেমটা কিন্তু আমাদের লিথিয়াম এসে দাঁড়িয়েছে। যত আমরা র মেটেরিয়াল আমরা আলোচনা করেছি, সব র মেটেরিয়ালের মধ্যে লিথিয়ামই হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট র মেটেরিয়াল যেটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, কারণ এটা চায়নার কাছে আছে বলে মেইনলি। এই হচ্ছে ব্যাপার। এবার আমি আপনাদের বলি, লিথিয়াম সাপ্লাই কি বন্ধ করতে পারে চায়না? দেখুন, চায়না সাপ্লাই বন্ধ করতে পারে না লিথিয়ামের। কারণ চায়না সাপ্লাই বন্ধ করলে এটা একটা ক্রাইম অ্যাকচুয়ালি, মানে এটা ইন্টারন্যাশনাল একটা ক্রাইম, সেটা বন্ধ করতে পারে না। আবার যদি বন্ধ করে তাহলে কিন্তু একটা যুদ্ধ হয়ে যাবে, কারণ আমেরিকা ছাড়বে না চায়নাকে। তো চায়না ডিরেক্টলি বন্ধ করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে চায়না কিন্তু চায় লিথিয়াম বিক্রি হোক, প্রসেসিং লিথিয়াম মানে র লিথিয়াম না, প্রসেসড লিথিয়াম বিক্রি হোক, কারণ চায়নার জন্য লিথিয়াম কিন্তু একটা বড় ব্যবসা। তো ওরা ওর ব্যবসা ক্ষতি করবে না। তাহলে লিথিয়াম আসবে না এটা কিন্তু সম্ভব নয়। লিথিয়াম আসবে আমাদের কাছে, হ্যাঁ। ওরা কি করতে পারে? সাপ্লাই ডিসরাপশন ক্রিয়েট করতে পারে, আমাদেরকে একটু অস্থির করতে পারে। যেমন ধরুন আমাদের সাপ্লাইটাকে একটু বন্ধ করতে পারে, যে আমরা 2 দিন সাপ্লাই দিলাম, 3 দিনের দিন সাপ্লাই দিলাম না, সেই রকম বদমাশি করতে পারে। আরেকটা যেটা করতে পারে সেটা হচ্ছে লিথিয়ামের প্রাইস হাইক করতে পারে, এতটাই হাইক করে দিল যে আমাদের ইভির লিথিয়াম ব্যাটারি, ইভিতে লিথিয়াম ব্যাটারি লাগে, লিথিয়াম ব্যাটারির যে লিথিয়ামটা সেটার প্রাইস যদি বাড়িয়ে দেয়, র মেটেরিয়াল প্রাইস বেড়ে গেল। র মেটেরিয়াল প্রাইস বেড়ে গেলে আপনার কিন্তু এদিকে যে যে গাড়িগুলো আপনি লিথিয়ামের কিনতে যাবেন তাদের দাম কিন্তু বেড়ে যেতে পারে, সেটা 30,000 থেকে 50,000 টাকা বেড়ে যেতে পারে। তো ওটা একটা বিশাল জাম্প। তো সেখানে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। তো ওভারঅল আমরা যেটা বুঝলাম এই পুরো ডিসকাশন থেকে, যে লিথিয়াম একটা এমন একটা চোক পয়েন্ট যেটা আমাদেরকে কিন্তু আমাদের সাপ্লাইকে ডিসরাপ্ট করতে পারে, এবং সাপ্লাই ডিসরাপশন হলে
আমরা যে স্টকগুলো কিনে বসে থাকবো সেসব স্টকের কিন্তু ব্যবসা আটকাতে পারে, এবং ব্যবসা আটকালে যদি কোম্পানি ব্যবসা না করতে পারে তাহলে স্টক প্রাইস ধারাম করে পড়তে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি মানে একদমই কেনা উচিত তা আমি তা বলছি না। দেখুন, ইমিডিয়েট যেটা করা উচিত মানে করতে পারি আমরা, আমি কোনো রেকমেন্ডেশন নয়, যেহেতু তেলের দাম বেড়েছে, মানে ইভি সেক্টরে কিন্তু একটা হালকা হলেও একটা মানে একটা গ্রোথ আসতে পারে, একটা মানে একটা বাইং প্রেসার আসতে পারে। তার জন্য কিন্তু স্টকগুলো একটু ওপরের দিকে, যত স্টক আছে সবগুলো বলবো না, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম যে ভালো ভালো স্টকগুলো সেগুলো কিন্তু ওপরে ওঠার একটা চান্সেস আছে। কিন্তু খুব বেশি আমাদের হোল্ড করা উচিত নয়। তার কারণ হচ্ছে যে এটা খুব রিস্কি, কারণ যখন তখন ডিসরাপশন এলে এই একটা রিস্ক ফ্যাক্টর রয়ে যাচ্ছে গিয়ে। যদিও আমাদের ইনিশিয়ালি একটা ওপরে ওঠার চান্সেস আছে, কিন্তু খুব বেশি আমরা হোল্ড করে রাখলে সেটা আবার যদি নিচে চলে আসে ডিসরাপশনের জন্য, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কিনলেও কিনতে পারি, কোনো রেকমেন্ডেশন নয়, কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, তিনটে জিনিস মেনলি আমি যেটা আপনাদের বলে দিচ্ছি। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লিথিয়ামের সাপ্লাইটা আসছে কিনা ঠিকঠাক ভাবে। দ্বিতীয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে, চায়নার সাথে আমাদের কোনো ইন্টারনাল ইস্যু হচ্ছে কিনা। যদি চায়নার সাথে ইস্যু হয় তাহলে কিন্তু চায়না লিথিয়াম আটকে দিতে পারে, তো আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। তৃতীয় হচ্ছে লিথিয়ামের দাম যদি বাড়ে তাহলে কিন্তু ব্যবসা এফেক্টেড হতে পারে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই তিনটে জিনিস আবার আমি আপনাদের বলে দিচ্ছি। লিথিয়াম সাপ্লাইতে প্রবলেম হতে পারে, চায়নার সাথে যদি ইস্যু হতে পারে তাহলে সেটাকে আমাদের খেয়াল রাখতে হতে পারে, আর লিথিয়ামের প্রাইস বাড়ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এই তিনটে যদি ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের স্টক প্রাইস নিচে নামতে পারে, এই কারণে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তাছাড়া এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ইভি সেক্টরটা ভালোই পারফর্ম করতে পারে আপাতত, অ্যাটলিস্ট কিছুদিন। ইনিশিয়াল যে গভর্নমেন্ট যে তেল বাড়িয়েছে তার জন্য একটা বুম আসতে পারে, একটা মানে বাইং প্রেসার আসতে পারে। তো খুব বেশি দিন হোল্ড করার আমি মানে আমি রেকমেন্ডেশন করব না। এই ছিল আমার ওভারঅল আজকের টপিক। তো আপনাদের কেমন লেগেছে বলবেন, আর যদি আপনাদের যদি প্রফিট হয় তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি।